পানামা খাল খননের আগে দুই আমেরিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে জাহাজের চলাচল হতো কেপ হর্ন ঘুরে। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণ বিন্দু। ফলে জাহাজগুলোকে অতিরিক্ত কয়েক হাজার মাইল ঘুরে চলাচল করতে হতো। কখনো কখনো এর জন্য কয়েক মাস লেগে যেত। আমেরিকায় যেসব দেশ কলোনি স্থাপন করেছিল তাদের কেউ কেউ চেয়েছিল এমন একটি জলপথ তৈরি করতে যা আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলের সময় কমিয়ে আনবে। তবে তাদের ওই চাওয়া কখনোই পূরণ হয়নি। পানামা খাল গত শতকে অন্যতম আমেরিকান ইঞ্জিনিয়ারিং সাফল্য। সমুদ্র সমতল থেকে পানামার উচ্চতা এবং মাটির গুণাগুণের কারণে পানামাতে খাল খনন করা সহজ ছিল না। আমেরিকার আগে ফ্রান্স পানামা খাল খননের চেষ্টা করে। ফ্রান্সের ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড দো লেসেপস, যিনি সুয়েজ খাল খনন করেছিলেন, তিনি পানামাতে খাল খনন করতে গিয়ে অর্থ, মানুষের জীবন এবং নিজের কেরিয়ার ও সুনামের ১২টা বাজিয়ে বিদায় নেন। এরপরে ২০ শতকের প্রথম দিকে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এমন একটি জলপথ তৈরি করাকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন। এখন যেটি পানামা, তখন তা নিয়ন্ত্রণ করত রিপাবলিক অব কলম্বিয়া। কিন্তু মার্কিন সমর্থিত এক বিদ্রোহে পানামা ও কলম্বিয়া ভাগ হয়ে যায়। ১৯০৩ সালে আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ পানামা প্রজাতন্ত্র। সদ্য স্বাধীন দেশ পানামা ও যুক্তরাষ্ট্র ওই বছরই একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় ১০ মাইল লম্বা একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। এর বিনিময়ে অর্থ পায় পানামা, আর যুক্তরাষ্ট্র পায় একটি খাল খননের অধিকার। তবে আমেরিকান প্রকৌশলীরা খাল খনন না করে মাটির উপরে উঁচু ড্যাম তৈরি করে সেটাকে পানি দিয়ে ভরাট করে জাহাজ চলাচলের ব্যবস্থা করেন। তখনকার সময়ের জন্য সেটা ছিল জিনিয়াস, কারণ তখন পানির সমস্যা ছিল না। খাল খননের কাজ শেষ হয় ১৯১৪ সালে। প্রকৌশল ও প্রযুক্তি সুপার পাওয়ার হিসেবে তখন যুক্তরাষ্ট্র সবার কাছ থেকে বাহবা পায়। কিন্তু এই খাল খননের জন্য বড় ধরনের মানবিক মূল্য দিতে হয়েছিল। এটির নির্মাণকালে ৫,৬০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই খালের বাস্তব গুরুত্ব বোঝা যায়। সে সময় দুই মহাসাগরের মধ্যে মিত্রশক্তির জাহাজগুলো কম সময়ে চলাচল করতে পেরেছে, কিন্তু খালের নিয়ন্ত্রণ, পানামার শ্রমিকদের সঙ্গে আচরণ ও খালের এলাকায় দুই দেশের পতাকা একই সঙ্গে ওড়ানো হবে কিনা এমন প্রশ্নে পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ১৯৬৪ সালের ৯ই জানুয়ারি উত্তেজনা চরমে ওঠে। সেদিন আমেরিকা বিরোধী দাঙ্গায় খাল এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। অল্প সময়ের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ছেদ হয়। এরপর বছরের পর বছর ধরে আলোচনা শেষে প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তিতে পানামা খালকে নিরপেক্ষ হিসেবে ঘোষণা করা হয় এবং বলা হয় সব জাহাজের জন্য এটি খোলা থাকবে। চুক্তি মোতাবেক ১৯৯৯ সাল পর্যন্ত খালের নিয়ন্ত্রণ পানামা ও যুক্তরাষ্ট্রের কাছে যৌথভাবে থাকবে এবং এরপর তা পানামার হাতে চলে যাবে। তবে সবাই জিমি কার্টারের এই চুক্তি সমর্থন করেননি। ১৯৭৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী রোনাল্ড রেগান বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ খালের ন্যায়সঙ্গত মালিক। পানামা খাল নিয়ে ১৯৮০-র দশকের শেষের দিকে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সে সময় পানামার প্রেসিডেন্ট ছিলেন ম্যানুয়েল নোরিয়েগা। তখন মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পানামায় সামরিক অভিযান চালায় এবং ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে। মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই পানামা সরকার ট্রাম্পের এই ধারণাকে নাকচ করে দিয়েছে। পানামা খাল নিয়ে ট্রাম্পের আপত্তি দুটি। তার মতে খাল কর্তৃপক্ষ এটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত শুল্ক আদায় করছে। দ্বিতীয়ত, তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই খালের উপরে চীনের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। আসলে হংকং ভিত্তিক একটি কোম্পানি হাচিসন পোর্ট হোল্ডিংস পানামা খালের নিকটবর্তী ৫টি বন্দরের মধ্যে ২টি নিয়ন্ত্রণ করে। চীন সরকারের উপর চীন সরকারের তাদের উপর নিয়ন্ত্রণ আছে বলে ধারণা করা হয়। চীনের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হলে চীন পানামা খালকে কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আমি নিশ্চিত করে বলতে চাই, পানামা খাল ও এর আশেপাশের প্রতিটি বর্গমিটার পানামার সম্পত্তি এবং ভবিষ্যতেও তাই থাকবে। আমাদের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে দর কষাকষি চলবে না। ২০০০ সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরে ওই জলপথের সক্ষমতার চেয়ে বেশি জাহাজ সেটি ব্যবহার করা শুরু করে। ২০০৭ সালে খালের বড় ধরনের সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়।
যা শেষ হয় ১ দশক পরে। কিন্তু খালের এলাকায় ব্যাপক খরা দেখা দেওয়ায় পানির স্তর নেমে যায়, ফলে এটি পরিচালনা দুরূহ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেয় এবং মাশুল বৃদ্ধি করে। সম্ভবত ওই অতিরিক্ত মাশুলের কারণে ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট। তবে রাষ্ট্র হিসেবে পানামা ও খালের উপর চীন আরো বেশি নিয়ন্ত্রণ চাইছে। ট্রাম্পের এই দাবির কিছুটা ভিত্তি রয়েছে। ২০১৭ সালে পানামা একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যাতে বলা হয় তারা তাইওয়ানের সাথে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রাখবে না। চীনের কমিউনিস্ট পার্টি এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে, সেই থেকে খালের এলাকায় চীনের প্রভাব বেড়েছে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো অবশ্য বলেছেন, খেয়াল খুশিমতো মাশুল নির্ধারণ করা হয়নি। চীন খালের উপর প্রকাশ্যে নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে এমন ধারণাও তিনি নাকচ করে দেন। তিনি বলেন, এই খালের উপর চীন, ইউরোপীয় সম্প্রদায়, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শক্তির পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে পানামা খালের জন্য বিদায় ঘণ্টা বাজার সময় হয়ে গেছে। পানামায় অনাবৃষ্টির কারণে পানির অভাবে খালের প্রয়োজন মতো পানি সরবরাহ করা যাচ্ছে না। জাহাজ চলাচলের জন্য পানামা খালের পানি মিঠা পানি দিয়ে পূর্ণ করা হয়। প্রতিটি জাহাজের জন্য ২০০ মিলিয়ন মেট্রিক টন পানি লাগে। স্থানীয় লেক থেকে সেই পানি আসে। কিন্তু এল নিনো আবহাওয়ার কারণে পানামাতে লেকের পানি শুকিয়ে অনেক নিচে নেমে গেছে। পানির লেভেল না বাড়লে সেখানে মানুষ বসবাস করতে পারবে না। জাহাজ চলাচল তো পরের কথা। অনাবৃষ্টি এবং গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিসের কারণে অপচয় করার মতো মিঠা পানি না থাকায় পুরো পানামা কানাল সিস্টেম অচল হয়ে পড়ার দশা। বর্তমানে পানামা খালের ক্যাপাসিটি half। খাল পার হবার জন্য জাহাজের বিশাল জ্যাম লেগে থাকে। এদিকে মেক্সিকো খালের বিকল্প হিসেবে রেল ব্যবস্থার মাধ্যমে প্যাসিফিক থেকে আটলান্টিকে কন্টেইনার পরিবহনের ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতে পানামা খাল গুরুত্ব হারিয়ে হয়তো কোনোভাবে টিকে থাকবে, কিন্তু যতদিন চালু থাকবে ততদিন আন্তর্জাতিক বাণিজ্যে এর গুরুত্ব থাকবে এবং কৌশলগত অবস্থানের কারণে খালের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলির মধ্যে লড়াই চালু থাকবে।